মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। পুরনো জিনিসের প্রতি আমাদের একটা অদ্ভুত আকর্ষণ থাকে, কিন্তু আমরা ভুলে যাই কিছু জিনিসের সাথে জড়িয়ে থাকে অতীতের কোনো কালো অধ্যায়, যা কখনো কখনো বর্তমানকে ধ্বংস করে দিতে পারে। আজ আপনাদের এমন এক ঘটনা বলবো, শুনলে আপনাদেরকেও ভাবতে বাধ্য করাবে। রিজু, বয়স ওই 30 থেকে 35 বছর হবে। বইয়ের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ, কারণ সে ছিল পেশায় একজন লেখক। নতুন গল্পের প্লট খুঁজতে সে লাইব্রেরি থেকে লাইব্রেরি, এমনকি কলেজ স্ট্রিটের কোনো দোকান পর্যন্ত বাদ রাখত না। সে পাগলের মতো যত রাজ্যের দেশ বিদেশের থেকে শুরু করে পুরনো বই অথবা ডায়েরির কালেকশন করত। একদিন রিজু কলেজ স্ট্রিটের একটি দোকানে যায় এবং কিছু পুরনো বই দেখতে থাকে। সেই বইগুলো দেখার সময় সেই বইগুলোর পাশে পড়েছিল একদম জরাজীর্ণ অন্য লিপিতে লেখা একটি ডায়েরি, যার প্রথম কয়েকটি পাতা একদম ছেঁড়া ছিল। অন্য লিপিতে লেখা হলেও অনেকটা বাংলা ভাষার মতনই তার মনে হয়েছিল। রিজু ডায়েরিটা হাতে তুলে নিয়ে যেই দেখতে যাবে, হঠাৎ তার হাত দুটো যেন অবশ হয়ে গেল এবং একটা অদ্ভুত অনুভূতি হলো তার। মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। রিজু কাউকে কিছু না বলে ডায়েরিটা সেখানে রেখে অন্য সব বইপত্র কিনে রিজু বাড়ি চলে আসে। কিন্তু বিষয়টা হলো, রিজু বাড়ি আসার পর থেকে সে সেই ডায়েরির প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে লাগে। সব কাজের মধ্যে রিজুর মন সেই ডায়েরির ভাবনায় বিভোর থাকে। কোনো এক অদৃশ্য টান যেন রিজুকে শান্তি দিচ্ছিল না। এমনকি রাতে ঘুমানোর পর সে একটি স্বপ্ন বারবার দেখতে থাকে। সেই পুরনো ডায়েরি তাকে যেন ডাকছে, সে যেন কিছু বলতে চায় তাকে। এমনকি বাড়ির লোকজন লক্ষ্য করে রিজুর মধ্যে সেই উদাসীনতা। শুধু তাই নয়, ঘুমের মধ্যে রিজু দরজা খুলে বেরিয়ে যায় সেই কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানের উদ্দেশ্যে। পরিচিত রাস্তার লোক তাকে দেখে বাড়িতে পৌঁছে দেয়। রিজু আর এই ব্যাপারগুলো নিতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয়, দেখি সেই ডায়েরিতে কী এমন আছে যার জন্য তাকে এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ডায়েরির কথা কিন্তু রিজু কাউকে বলেনি। রিজু অবশেষে নিজে নিজেই সিদ্ধান্ত নেয় যে কাউকে কিছু না বলে সেই কলকাতা সেই পুরনো কলেজ স্ট্রিটের দোকানে যায় এবং সেই পুরনো জরাজীর্ণ ডায়েরিটা বাড়িতে নিয়ে আসে এবং তার পড়ার ঘরে আলমারিতে রেখে দেয়। হঠাৎ করে রিজুকে তার কাজের জন্য বাইরে যেতে হয়। রিজু বাইরে চলে যায়, কিন্তু ডায়েরিটা থেকে যায় তার পড়ার ঘরের আলমারিতে। যেদিন রিজু বাইরে যায় সেই দিনই রাতে বাড়ির লোক মাঝরাতে রিজুর ঘর থেকে, অর্থাৎ পড়ার ঘর থেকে এক অদ্ভুত আওয়াজ অনুভব করে এবং ঠিক তার পরের দিন রিজুর বাড়ির লোক দেখে রিজুর ঘরের আলমারিটা কেমন যেন মাঝে মাঝে দুলে দুলে উঠছে। রিজু বাড়ি আসে, রাতে ডিনার সেরে সে বিছানায় যায় এবং ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঘুমের মধ্যে রিজু উঠে বসে। সে স্বপ্নে দেখে কে যেন তাকে বলছে, আমার আলমারি থেকে বের করো রিজু, রিজু আমাকে আলমারি থেকে বের করো। রিজু ভাবে হয়তো নিছকই তার স্বপ্ন, কিন্তু বিছানায় উঠে বসার পর সে দেখে ঘরের কারেন্ট নেই। সে হেরিকেলটা জ্বালায়। অল্প বয়সী ছেলে, তার সাহসের সীমা অপরিসীম। সে বিষয়টিকে জানতে আলমারি থেকে সেই ডায়েরিটা বের করে এবং ডায়েরির পাতাটা খোলে। পাতা খোলার সঙ্গে সঙ্গে এমন একটা গন্ধ তার নাকে আসে, সে ছুটে বাথরুমে যায় এবং বমি করতে আরম্ভ করে। মনে মনে ভাবে আর সে ডায়েরিটা ছোবে না, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে আবার ডায়েরির সামনে নিয়ে যায়। সে ডায়েরির পাতাটা খোলে এবং সে দেখতে পায় লাল কালি দিয়ে লেখা। ভাষাটা তার চেনা নয়, কিন্তু লিপিটা যেন ঠিক বাংলার মতন। রিজু কৌতূহল সামলাতে পারল না। সে জোরে জোরে সে লাইনগুলো পড়তে শুরু করলো, যেখানে লেখা ছিল, যে এ পাতা স্পর্শ করিবে সে নিজের ছায়াকে
নিজের কাল রূপে পাইবে। তারপর সে পরের পাতা উল্টালো। পরের পাতা উল্টাতেই সে দেখল পরের পাতাতে লেখা আছে, রক্তে আমার তৃষ্ণা, মাংসে আমার বাস, পাতা খুললে হবে তোমার সর্বনাশ। লাইনটা পড়ার পর একটা দমকা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করলো, আর হেরিকেনের আলোটা দপদপ করতে শুরু করলো। রিজুর শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন ঘরের বাতাসটা একদম গরম হয়ে গেছে, তার অক্সিজেনের অভাব হচ্ছে। সে ভাবল যে এরকম ধরনের লেখা, রাতের অন্ধকার, তার মধ্যে আবার কারেন্ট নেই, হেরিকেনের আলোতে। তাই সে ভাবল হঠাৎ হয়তো সে একটু সাময়িক ভয় পেয়েছে। সে আর কিছু গুরুত্ব দিল না। সে পরের পাতাগুলো উল্টাতে শুরু করলো, এবং হঠাৎ পাতাগুলো উল্টাতে উল্টাতে তার যেন মনে হলো তার পেছনে কিছু যেন একটা সে অনুভব করছে। সে পেছন দিকে তাকালো। সে তাকিয়ে না চমকে উঠল জানো, কারণ তার সামনে ছিল হেরিকেন। হেরিকেনের আলোতে তার ছায়াটা তো দেয়ালে পড়ার কথা, কিন্তু সে লক্ষ্য করলো তার ছায়াটা কিন্তু দেয়ালে পড়েনি। সে তখন উঠে গিয়ে আর একটা বড় মোমবাতি নিয়ে এসে মোমবাতিটাকেও জ্বালালো, এবং সে লক্ষ্য করলো সে দেওয়ালের দিকে। হেরিকেলটাকেও বাড়িয়ে দিল, কিন্তু দেখলো যে না, তার তো ছায়া দেয়ালে পড়ছে না। সে হাত নাড়ালো, পা নাড়ালো, কিন্তু কোনো ছায়া সেই দেয়ালটার মধ্যে পড়েনি। সেই ছায়াটা যেন কোথায় গায়েব হয়ে গেছে। রিজু সেই সময় একটু ভয় পেয়ে গেল, এবং সে তার বাড়ির লোকদের কাছে ছুটে যেতে চাইল, কিন্তু সেই সময় তার শরীরে কোনো শক্তি কাজ করছিল না, তার গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছিল না। রিজু আস্তে আস্তে শেষে বিছনায় গিয়ে বসলো এবং ভাবল যদি একটু ঘুম আসে তাহলে হয়তো এই সমস্যাগুলো থেকে আমি একটু স্বস্তি পাই। তাই সে বিছনায় শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করতে লাগলো। রাত যত বাড়তে লাগলো, ঘরের তাপমাত্রা তত যেন ভারী হতে আরম্ভ করলো। রিজু বিছনায় শুয়ে ঘুমোতে পারছিল না। হঠাৎ সে ঘরের কোণ থেকে একটা ফিসফিসানি আওয়াজ অনুভব করতে লাগলো। কেউ যেন আবার তার নাম ধরে ডাকছে, রিজু, রিজু। সে চোখ খুলতেই ভয়ে হিম হয়ে গেল। দেয়াল থেকে তার নিজের ছায়াটা যেন আস্তে আস্তে আলাদা হয়ে মেঝেতে নেমে আসছে। ছায়ার অবয়বটা অবিকল রিজুর মতো, কিন্তু তার চোখ দুটো কেমন যেন গর্তে ঢোকা। হঠাৎ করেই ঘরের কারেন্ট চলে এসছে। রিজু সমস্ত সুইচগুলোকে অন করলো, এবং সে ভাবলো যে এতক্ষণ যখন সে মোমবাতি আর হেরিকেনের আলোর সামনে বসেছিল তার ছায়া কিন্তু দেয়ালে পড়েনি। রিজু ভাবলো সে হয়তো মারাত্মক ভয় পেয়েছে, কিন্তু যেহেতু তার বয়সটা অল্প, সবসময় সে ভয়কে প্রাধান্য দিত না। সে আবার বাথরুমে গেল, তার চোখে মুখে জল দিল, ভালো করে মুখটা মুছলো, এবং আবার বিছনায় এসে বসে ভাবছে যে কেন এমনটি তার সঙ্গে হচ্ছে। এটা কি সে সত্যি করে ভয় পেয়েছে বলে, নাকি ওই ডায়েরির মধ্যে এমন কিছু আছে যার জন্য এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তারপর সে বিছানার উপর উঠে বসলো, এবং লাইটগুলো তখন ঘরে জ্বলছিল। সে বিছানার মধ্যে শুলো এবং চোখটি বন্ধ করলো। তারপর আবার যেন তার অনুভব হতে শুরু করলো কেউ যেন তাকে ডাকছে, রিজু, রিজু, উঠে আয়, এদিকে উঠে আয়, দেখ আমার দিকে, আমি দাঁড়িয়ে আছি। রিজু চোখ মেলে তাকালো এবং দেখতে পেল ঘরের একটা দেয়ালের কোণে অবিকল রিজুর একটা ছায়া যেন দাঁড়িয়ে আছে। রিজু এবার সাহস করে তার ফোনে সমস্ত ঘটনাটা যা যা ঘটছে তার সঙ্গে সে রেকর্ডিং করলো, এবং তারপরে রিজুর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে রিজুর ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোক দরজা ভেঙে ভেতরে ঢোকে। বিছানায় পড়েছিল রিজুর নিথর শরীর, তার মুখে এক চরম আতঙ্কের ছাপ, আর তার বুকের ওপর খোলা ছিল সেই অভিশপ্ত ডায়েরিটা। ডায়েরির পাতায় লাল কালি দিয়ে লেখা ছিল নতুন একটা লাইন, যা দেখতে অবিকল রিজুর হাতের লেখার মতন। সামনে লেখা ছিল, আমি এখন এই বইয়ের পাতার অংশ,
পুলিশ আছে, ইনভেস্টিগেশন করে, কিন্তু তার পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় রিজু ভয়ানক ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাহলে রিজুর মৃত্যু কি সত্যি ভয় পেয়ে হার্ট অ্যাটাকে, নাকি সেই অভিশপ্ত ডায়েরির পাতায় বন্দি থাকা কোনো এক আত্মার প্রভাবে? কিছু জিনিস কখনো ছুতে নেই, কিছু বই কখনো খুলতে নেই, কারণ তারা শুধু গল্প বলে না, তারা শিকার খোঁজে। কলকাতা সেই পরিত্যক্ত লাইব্রেরি থেকে সে কুড়িয়ে আনা সেই ডায়েরিটা 100 বছরের পুরনো ডায়েরি। সে জানতো না এই ডায়েরির পাতা উল্টানোর মানে তার নিজের মৃত্যু কাউন্টডাউন শুরু করা। আজ আমি যে ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম সত্যিই খুব মর্মান্তিক। কেন একটা 30-35 বছরের ছেলে অবশেষে বাড়ির লোক সেই ডায়েরিটা নিয়ে গিয়ে এক তান্ত্রিকের মাধ্যমে সেটা পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে বন্ধুরা, সত্যিই তো একবার ভাবুন তো যে আমরা কত সময় কত জিনিস এমনিতেই কুড়িয়ে নিয়ে আসি, বাড়িতে এনে রেখে দিই। আমরা কি কখনো ভাবি সেই জিনিসের মধ্যে কোনো খারাপ কিছু লুকিয়ে আছে কিনা, বা সেটা আমার জীবনের শেষ দিনের জন্য অপেক্ষা করছে কিনা? তাহলে বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন গল্প পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আবার আসছি খুব তাড়াতাড়ি পরের এপিসোড নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। আর অবশ্যই কিন্তু এই দিদিটা বা বোনটাকে একটু 1000 সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।